নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো, কালকে আমার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করেছিল। এর আগেও উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল কোনো একজন বোন। তো উনি যেটা জানালেন যে আমাদের বাড়িতে একটার পর একটা সমস্যা লেগেই আছে। এই সমস্যা কিন্তু কোনোরকমভাবে সমস্যার সমাধান হচ্ছে না এবং বাড়িতে একের পর এক অসুস্থ হয়ে পড়েছে। এটা দীর্ঘ কয়েকদিন ধরে এরকম লেগে আছে, দীর্ঘ কয়েক মাস ধরে এরকম এমনটাই হচ্ছে ওনাদের সঙ্গে। তো উনি বলছে যে আমাদেরকে হয়তো দেখা যাবে বাধ্যগত ঘর ছাড়ার জন্য বাধ্য হতে হবে, কারণ ওনাদের পক্ষে মানে এমন কিছু করা সম্ভব নয়, বা এমন কিছু নিয়মকানুনও করা সম্ভব নয় যে কিছু নিয়মকানুন করতে পারবে, কারণ ওনাদের বাড়িতে সবাই অসুস্থ হয়ে আছে। এমনটাই জানিয়েছিলেন কালকে একজন বোন। তো আজকে এই ভিডিওটা অ্যাকচুয়ালি এরকম আরও দু একজন পরিবার অনেক আগে এরকমভাবে যোগাযোগ করেছিল। তো এরকম পরিবারের জন্য আমি কিছু আপনাদেরকে উপায় বলবো, এবং আমার এরকম ধরনের কিছু প্রবলেম হয়েছিল। তো আমি সেই আমার নিজের অভিজ্ঞতাটাও শেয়ার করছি, এবং আপনাদেরকে কী করণীয় দরকার সেটাও আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এক সময় আমার নিজের পরিবারের কথা বলছি, আমি এক জায়গায় থাকতাম আগে, ওখানে ফ্যামিলি আমার থাকতো। তো সেখানে ওই স্থানীয় মানুষদের কাছে আমি শুনতাম যে ওই আমার যে ঘরটা ছিল, ওই ঘরের ওই রাস্তা দিয়ে করে কোনো কিছু জিনিস যাওয়া আসা করতো। মানে ওটা কি বলা হয় আমি জানি না, ওটা ভূত ফুত কী ওরকম টাইপের একটা কিছু হবে, নাম ওনারা স্থানীয় মানুষরা বলেছিল। তো আমি জানি না ওইসব ভূতের নাম। তো ওই ধরনের কিছু একটা শক্তি আসা যাওয়া করে ওই রাস্তা দিয়ে। ওর পাশে একটা বাড়ি তৈরি হয়েছিল, আমার চোখের সামনে একটা বাড়ি তৈরি হয়েছিল পাশে। বাড়িটা তৈরি হওয়ার এক আধ বছর পরে ধরুন ওই বাড়িতে মানুষ থাকতো, কিন্তু কিছুদিন পরে ওই মানুষগুলোর মধ্যেও অসুবিধা হতো এবং বিভিন্ন আওয়াজ পাওয়া যেত রাত্রে, বিভিন্ন মানে একটা সংকেত পাওয়া যেত। তো ওই জন্য ওরা ভয়ে ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছিলো, অন্য একটা বাড়িতে ছিল। তো ওই বাড়িটা খালি পড়েছিল, তো মাঝে মাঝে ওরা ওই বাড়িতে আসতো। তো ওনাদের একটা সন্তান হয়, বাচ্চা। তো যখন এই সন্তান হয়, তারপরে কিছুদিন পরে দেখলো ওই সন্তানের শরীর খারাপ হতে লাগে, ঘন ঘন শরীর খারাপ হয়ে যায়। মানে ওই বাড়িতে প্রবেশ করলে ঘন ঘন শরীর খারাপ হয়ে যায়, এমনটাই কিন্তু হয়ে থাকে। তো আমার নিজের ফ্যামিলির কথা বলছি, আমার ছেলের কিন্তু মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যেত। আগে মাঝে মাঝে হতো, তারপরে কিছুদিন পরে দেখলাম যে মানে বেশি করে শরীর খারাপ হতো। এখানে একটা কথা ভাবার জিনিস আছে, আমি যখন প্রথমে ছিলাম, আমার ছেলে যখন অনেক ছোট ছিল, তখন কিন্তু ওখানে শরীর খারাপ বেশি হতো না। কিন্তু যখন আমি হবন টবন করতে লাগলাম, হনুমানজির হবন টবন করছিলাম, তারপর থেকে কিন্তু বেশি শরীর খারাপ হতো। মানে মাসে দুবার ধরে শরীর খারাপ হয়ে যেত, এবং কি শরীর খারাপ হতো ডাক্তার কাছে নিয়ে যেতাম। ডাক্তার কাছে নিয়ে গিয়ে ওই যে ওষুধ যে কিনে নিয়ে আসবো বাড়িতে, বাড়িতে নিয়ে আসার এক দাগও প্রয়োগ করবে না, সঙ্গে সঙ্গে সব কিছু গায়েব, বাচ্চা একদম ঠিক। মানে আমার নিজের ছেলের কথা বলছি, এমনটাই হতো। এমনটা কিন্তু দীর্ঘ এক বছর ধরে প্রায় হয়েছে, প্রায় এক বছর ধরতে পারেন, 8 মাস 10 মাস বা এক বছরই ধরতে পারেন। এমনটাই আমার সঙ্গে কিন্তু হয়েছিল। কিন্তু আমি এই ব্যাপারে আমি ভাবলাম যে ছেলের শরীরের প্রবলেম হবে, এই জন্য হয়তো হচ্ছে, বা সর্দি। আর কি প্রবলেম হতো আপনাদেরকে বলে রাখি, জ্বর, সর্দি, কাশি, এইসব। জ্বর, সর্দি, কাশি, এইসব। আর বিভিন্ন যে বড় বড় জটিল কিছু সেরকম কিছু নয়, শুধু এটার ব্যাপারেই মাসে দুবার ধরে ডাক্তার দেখাতে হবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমিও ছিলাম। আচ্ছা, এই পরিস্থিতির আগের কিছু ঘটনা আমি আপনাদেরকে বলি। যখন আমি শুনতাম যে ওইরকম একটা কিছু একটা শক্তি এরকম যাওয়া আসা করে ওই পাশ দিয়ে, কিন্তু আমি এটা অনুভব করেছি নিজে। গরমকালে যখন জানালার পাশে আমি যখন শুতাম আর কি, জানালার পাশে কিন্তু ভয়ে কেউ শুতো না, আমার স্ত্রী বা বাচ্চা কেউ ওইসব শুতো না জানলার পাশে। কিন্তু আমি জানলার পাশে শুতাম গরমকালে। তো যখন জানলার পাশে শুতাম, রাত্রি 12টা 1টা 2টার সময় যখন ঘুম ভেঙে যায়, তখন কিন্তু গা একদম কাঁটা কাঁটা এরকমভাবে কিছু একটা অনুভব হচ্ছে। তো আমি কিন্তু একটা অন্যরকমের মানুষ, জানেন তো এটা। আমি নিজে গর্বর সাথে বলছি না। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন কিছুটা সময় ছিল আমি আমার মামা বাড়িতে ছিলাম, 1 বছর মতো। তো আমার মামা বাড়িতে যখন একটা ডিস্টেন্স ছিল 2 থেকে 3 কিলোমিটার, একটা কংসাবতী নদীর তীরে একটা ফাঁকা এরিয়া ছিল। সেই ফাঁকা এরিয়া শুধু শ্মশান মানে মোড়া পোড়ানো হতো ওই এরিয়াতে, আর কোনো ওই পাশে শূন্য এলাকা, ওইটা দিয়ে আমাকে রাত্রে যেতে হতো। তো অনেক সময় কী হতো, সরস্বতী পূজার ভাসান বা কালী মাতার ভাসান হতো আর বিসর্জন আর কি, বিসর্জন উৎসবের সময় বিভিন্ন সময় বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান হলে নদীর ওই পাশে একটা জায়গা ছিল, সেখান থেকে আমার মামা বাড়ি যেতে প্রায় 2-3 কিলোমিটার রাস্তা ছিল, সেটা ফাঁকা এরিয়ায় যেতে হতো। তো
আমাকে অনেক আমার দিদিমা ভূতের গল্প টল্প এইসব শোনাতো, ওই রাস্তার বিভিন্ন কাহিনী, ব্রহ্মদত্ত এইসব অনেক কিছু শোনাতো। তো সেগুলো আমার মনে হতো, তখন তো আমার বয়স অনেক কম ছিল, কিন্তু আমার তখন থেকে একটা ইন্টারেস্ট ছিল যে কোনো জিনিস যদি আমি সংকেত পাই। অনেক সময় এরকম বাঁশ ঝাড় ছিল ওই পাশে, কংসাবতী নদীর তীরে এরকম বাঁশের জঙ্গল টঙ্গল ছিল কিছুটা এরিয়া, আর বিভিন্ন ঘন জঙ্গল টঙ্গলে এরকম ঝোপঝাড় ছিল আর কি। তো সেখানে যখন বিড়াল টিড়াল সামনাসামনি আসতো বা ইঁদুর টিন্দুর বা কোনো কিছু জন্তু জানোয়ারই যদি আসতো, মানে সাইকেলের আগের দিকে, আমি তখন সাইকেল নিয়ে তো যেতাম, তখন আগের দিকে যখন আসতো তখন কিন্তু আমার এটা ইন্টারেস্ট হতো যে আমি জিনিসটা কি নিজে দেখে দাঁড়াবো। তখন 10 টাকা দামের প্লাস্টিকের এরকম ছোটো ছোটো টর্চ ছিল, আপনারা হয়তো মনে করতে পারছেন যে আগেকার দিনে ছোটো ছোটো প্লাস্টিকের 10 টাকা দামের টর্চ, 10 টাকায় এই ঘড়ির যে ব্যাটারিগুলো থাকে ওই ব্যাটারিগুলো দিয়ে টর্চ কিন্তু জ্বালানো হতো। সেই টর্চ দিয়ে আমি দেখার চেষ্টা করতাম রাত্রে। ওই টর্চে আপনারা আন্দাজ লাগান যে কতটা দেখা যায়। এখনকার যে এলইডি টর্চ বেরিয়েছে সে তো অনেক জ্যোতি, কিন্তু তখনকার 10 টাকার টর্চ বেশি নয়, ওই 2-4 ফুট মতো কিছুটা দেখা যাবে, তবু স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে না। তো ওইরকম বিভিন্ন সারা শব্দ আমি পেলে আমি সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নামিয়ে ওখানে দাঁড়িয়ে দেখতাম যে কী আছে জিনিসটা, ভূত যদি হয়তো ভূতটাকে আমি অনুভব করতে যাই যে কীরকম ভূত। তো সেরকম একটা ব্যাপার ছিল। তো আমি যখন ওই ফ্যামিলির মধ্যে ছিলাম, যখন আমার ফ্যামিলি যখন ওখানে ছিল, তখন কিন্তু আমি ওই রাত্রে যখনই এটা অনুভব হতো তখন কিন্তু আমি জানলার বাইরে চলে যেতাম, দরজা খুলে একা বাইরে যেতাম, কিন্তু আমাকে বাইরে বাড়ির লোক যেতে বারণ করতো যে একা বাইরে যাবে না। তো আমি যেতাম, যেয়ে করে চারদিকে দেখতাম, উপরে গাছ টাছ আছে, নারকেল গাছ টাছ, আমি সব চারদিকে দেখতাম যে কোনো কোথায় ভূত টুত আছে নাকি, কীভাবে দেখবো আমি ভূতকে। এটা কিন্তু আমার ইন্টারেস্ট ছিল, বা এখনও ওইরকম ইন্টারেস্ট ধরনের আছে। তো এটা আগাগোড়া ইন্টারেস্ট ছিল। তো আমি আসল কথাটাই আপনাদেরকে বলি, আমার ছেলের মাসে দুবার ধরে এরকম প্রবলেম হয়ে যেত। তো দুবার প্রবলেম মানে ডাক্তারখানায় নিয়ে গেলেই একটা ডাক্তারের ফিস আছে, ওষুধ কিনা এইসব করে 1000-1200 টাকা খরচা হয়ে যেত। মানে একবার নিয়ে গেলে, তাহলে দুবার নিয়ে গেলে প্রায় 2 থেকে 2500 টাকা খরচা হয়ে যায়। এরকম হতো প্রায় প্রায় 1 বছরে ধরুন আমি এরকমভাবে ভুগেছি। তারপরে হঠাৎ আমি ভাবলাম যে আমি তো বাগেশ্বর ধামের সঙ্গে তখন প্রথম প্রথম জুড়েছি, তাহলে উপায় কী আছে। আর তখন কিছু বিশেষ পূজাপাঠ মন্ত্র এগুলো কিছু জানতাম না, তবে হবন টবন এইগুলো করতাম, বিশেষ পূজাপাঠ সেরকম কিছু জানতাম না তখন, হালকার উপরে পূজাপাঠ জানতাম। তো সেইভাবে করতাম, হবন টবন এইসব করতাম। হবন টবন করার পরে এই জিনিসটা কিন্তু বেড়ে গেল। আগে এটা মাসে 2 মাসে 3 মাসে একবার করে হতো, বা 2 মাসে একবার হতো, কিন্তু এটা হবন যখন করলাম তারপর কন্টিনিউ এটা মাসে 2বার হয়ে যেতে লাগলো। এই জিনিসটা আমার ছেলের শরীর খারাপ হয়ে যেতে লাগলো। তখন আমি কী করব উপায় কিছু, আমি এই ব্যাপার কিছু জানি না যে ছেলের হয়তো শরীর থেকে প্রবলেম হবে কিছু। তো আমি কি করলাম, বাগেশ্বর ধামে গেলাম, আমি ওনাদেরকে বললাম যে সুরক্ষা কবচ টবচ কিছু পাওয়া যাবে ওখানে কার্যালয়তে এত ভিড়, তখন কোনো কথাই বলতে চায় না। তো ওখানে বিভিন্ন সেবাদার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে কোনো উপায় টুপায় আছে নাকি। তো উপায়ের কথা কিছু বললে না। তো আমি ওখানেই গুরুজি মানে ওই যে কথা হয়, যে দরবার যে হয় কথা হয়, সেখানে গুরুজি বলেছিল যে অভিমন্ত্রিত নারকেলকে ভালো করে মানে হবন টবন করে পূজাপাঠ করে সেটাকে পাওয়ারটা আবার বাড়িয়ে দিয়ে করে ঘরের সুরক্ষার কাজে লাগানো যেতে পারে। এটা আমি শুনেছি। যখন শুনেছি আমি ওই প্রয়োগটা ঘরে করি। বাগেশ্বর ধামের চিত্র, যে চিত্রে পেতরাজ সরকারের ছবি আছে, মনে রাখবেন অবশ্যই, যে চিত্রতে পেতরাজ সরকারের ছবি আছে সেরকম ধরনের একটা চিত্র আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। মানে বাগেশ্বর ধামের সমস্ত চিত্র আছে সেই সব আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম চিত্র। আর নারকেল যেটা অভিমন্ত্রিত নারকেল ওখান থেকে যেটা পাওয়া যায়, সেই অভিমন্ত্রিত নারকেল আমি নিয়েছিলাম, নিয়ে করে আমি আর ভূভূতি যেটা প্রয়োগ করা সেটা আমি আমার ছেলেকে প্রয়োগ করেছিলাম। তবে ভূভূতি এখন প্রয়োগ একরকমভাবে করি, আগে একরকমভাবে করতাম, তখন আমি অন্যরকমভাবে করতাম, এখন অন্যরকমভাবে করি। তো সেই ভূভূতি যে ভূভূতি প্রয়োগ করতাম মাঝে মাঝে। আর বাগেশ্বর ধামের চিত্র আর নারকেলটা যেটা, ওটা ওই মঙ্গলবারের দিন পূজাপাঠ করে আমি হবন টবন করে ওই মেন দরজার বাইরে আমি রেখে দিয়েছিলাম, টেঙে দিয়েছিলাম, মানে চিত্র আর অভিমন্ত্রিত নারকেল ওই যে টাংলাম। তারপরে আমি 6 মাস মতো আমি আর কোনো নজর দিইনি, মানে যে আমি টেঙেছি এটার কিছু ফল পাবো না পাবো এটা আমার কোনো ধ্যানের মধ্যেই নেই, যে আমি কিছু জিনিস টেঙেছি তার ফল কি হবে এটা আমার কোনো মাইন্ডেই নেই। কিন্তু 6 মাস পরে আমার একবার মনে হলো যে এটা টাঙার পর থেকে তো আর ডাক্তারখানা আমার যেতে হয় না, আমার ছেলেকে তখন ডাক্তারখানা নিয়ে যেতে হয় না, যে ওইরকম ধরনের সর্দি জ্বর ওইটা যে হতো যে ঘন ঘন হয়ে যেত, ওই ব্যাপারে ওর ওইরকম ধরনের কোনো প্রবলেম হয়নি। এটা আমি নিজের অনুভব বলুন আর যাই বলুন, এটা আমি নিজে থেকে আমি এটা অনুভব করেছি। তো এই জন্য যাদের বাড়িতে প্রবলেম আছে, তো এর জন্য কিন্তু একটা উপায় আছে, উপায়কেও আপনাদেরকে করতে হবে। মাছ মাংস পেঁয়াজ রসুন বাড়ির যদি কেউ একজনও সেবন করে, তবে এই উপায়টা আপনি করতে পারবেন না, এই উপায় করলে কাজ পাবেন না, এটা বলে দিই আপনাকে। মাছ মাংস যারা পেঁয়াজ রসুন সেবন করে তাদেরকে অভিমন্ত্রিত নারকেল তারা তাকে দিবেই না বাগেশ্বর ধাম থেকে।
যদি আপনি কোনোরকমভাবে মিথ্যা কথা বলে বা কিছু এইভাবে নিয়ে আসেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন যারা সেবন করবেন তাদের ঘরে রাখার এটা অনুমতি নেই। উপায় করলে আপনার ঘরে যে কুশক্তি থাকে সেটা নষ্ট হয়ে যাবে, এবং গোমূত্র আর গঙ্গা জল এটা 40 দিন মতো ঘরে ছড়িয়ে দিলে যে তান্ত্রিক টোটকা ফোটকা থাকে এগুলো নষ্ট হয়ে যাবে। সেই উপায়টা আমি আপনাদেরকে দিয়েছি। ইউটিউবে আপনারা বাংলায় লিখে সার্চ করবেন গোমূত্র, বাগেশ্বর ধামের গোমূত্র এবং গঙ্গা জল প্রয়োগ করার উপায় কী আছে। ইউটিউবে যে কোনো কিছু সার্চ করবেন এবং আমার ইউটিউবের চ্যানেলের নামটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আপনারা অনেকেই কোয়েশ্চেন করে বিভিন্ন ব্যাপারে, কালকেই আমি পরশুদিন না একটা ভিডিও দিলাম, আমি সেই ভিডিওর ব্যাপারে আজকে আমাকে প্রশ্ন করছে, কিন্তু আমি এর আগে ভিডিও দিয়েছি, ভিডিওগুলো আপনাদের দেখা দরকার। ভিডিও না দেখে আগে চ্যানেলে গিয়ে সব কিছু খুঁজুন, দেখুন, তারপরে আমাকে প্রশ্ন করবেন যে এই ব্যাপারে আমি জানি না, বুঝি না, এই ব্যাপারে কিছু বলে দিন। কারণ এক এক মানুষকে এক এক ব্যাপারে প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব হয় না। তো সেই জন্য আপনাদেরকে নিজেদেরকেও একটু চ্যানেলে ভিজিট করে সব কিছু দেখতে হবে, জানতে হবে। এই প্রয়োগ করবেন এবং ঘরে পূজা পাঠ করবেন, প্রত্যেক দিন 11 বার হনুমান চল্লিশা পাঠ করবেন সংকল্প নিয়ে, ধূপ দীপ জেলে করে। আর একটা কথা বলি, আমি যে ওই প্রবলেমটা আমি যখন নারকেলটা বেঁধেছিলাম তখন কিন্তু তারপর থেকে আমি কিন্তু অখণ্ড প্রদীপ দীর্ঘদিন জ্বালিয়েছিলাম। আমার একজন দাদু মারা গেছিলো, তারপর থেকে আমি ওই অখণ্ড প্রদীপটা যে জ্বালানো হয়নি, তারপর থেকে আর অখণ্ডভাবে জ্বালানো হয়নি। এমনি প্রদীপ জ্বালানো হয় কিন্তু অখণ্ডভাবে জ্বালানো হয়নি। তো যাই হোক, অখণ্ড প্রদীপ এরকম যদি কারো ঘরে প্রবলেম হয়ে থাকে তাহলে অখণ্ড প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। অখণ্ড মানে যার কোনো খণ্ডই নেই, এরকম অখণ্ড প্রদীপ জ্বালিয়ে দিবেন কমসে কম 15 দিন বা 40 দিনের উপরে। তো এই কাজটা আপনারা করে দেখতে পারেন, আপনাদেরকে ঘর ছাড়ার কোনো দরকার নয়। আর তাও যদি প্রবলেম মনে হচ্ছে 100 পাঠ হনুমান চল্লিশার অনুষ্ঠান করবেন, 100 পাঠ হনুমান চল্লিশার অনুষ্ঠান, কিন্তু যারা অসুস্থ আছে তারা তো করতে পারবে না, তো এই প্রয়োগটা করে দেখতে পারেন। তো এখন অভিমন্ত্রিত নারকেল পাবেন কোথায়? দেখুন, আমি বলছি, ভিডিওর মাধ্যমে বলছি ঠিক কোথায়, আমার কাছে অনেক সময় অভিমন্ত্রিত নারকেল থেকে থাকে, আমি বিভিন্ন মানুষের উপকারের জন্য এনে থাকি, কিন্তু তা বলে এই নয় কালকে আপনারা ফোন করে আমাকে বলবেন অভিমন্ত্রিত নারকেল দিন। এবং আমি কারোর সঙ্গে দেখা করতে গেলে আমাকে 2 দিন আগে থেকে ভাবনা চিন্তা করতে হয় যে আমি দেখা করতে পারবো কি না পারবো। আমার কাছে সময়ের খুবই অভাব। 24 ঘন্টার মধ্যে 3.5 ঘন্টা আমি ঘুমানোর সময় পাই, এই 24 ঘন্টার মধ্যে 3.5 ঘন্টা মাত্র ঘুমানোর বিশ্রাম করার সময় পাই। সেই জন্য আমি খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্তই থাকি। এই জন্য আপনারা যে ফোন করে রিকোয়েস্ট করবেন যে আমাকে একটা অভিমন্ত্রিত নারকেল দিন, এইভাবে আমি দিতে পারবো না। তবে হয়তো আমি কোনো সময় ফ্রি থাকবো, সেই সময় আপনারা কেউ রিকোয়েস্ট করলেন বা আমি আপনাদেরকে বলে দেবো অমুক দিনে আপনি দেখা করবেন অমুক জায়গায়, অভিমন্ত্রিত নারকেল দিয়ে দিতে পারি। তবে একটা শর্ত আছে, মাছ মাংস পেঁয়াজ রসুন বাড়ির সেবন যাতে না করে সেরকম পরিবারেই এইটা অভিমন্ত্রিত নারকেলটা আপনারা চেয়ে থাকবেন। তো আপনাদের যে প্রবলেম ছিল, তো প্রবলেমের সলভের উত্তর আমি দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে বাড়ি টাড়ি ছাড়ার এইসব কোনো রকম ভাবনা চিন্তা করতে হবে না। এমন কোনো কাজ নেই যেটা হনুমানজির দ্বারা সম্ভব হয়ে থাকে না। তো চলুন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম ধরনের আপনারা প্রশ্ন করতে থাকবেন।